আজ শুরু করব ফাংশনস অফ আরবিসি। নাম্বার 1, আরবিসি অ্যাক্টস অ্যাজ এ বাফার। আরবিসিতে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিন লাং অ্যালভিওলাই থেকে অক্সিজেন নিয়ে অক্সি হিমোগ্লোবিন নামক একটি লুজ কম্পাউন্ড তৈরি করে এবং সেটা টিস্যুতে গিয়ে অক্সিজেন ছাড়ে। তার ফলে এটা ডিঅক্সি হিমোগ্লোবিনে পরিণত হয়। তাহলে এই যে অক্সি হিমোগ্লোবিন যেটা তৈরি হয় সেটা স্ট্রং অ্যাসিড দেন ডিঅক্সি হিমোগ্লোবিন। তাহলে ব্লাডে যখন ডিঅক্সি হিমোগ্লোবিন বেশি থাকে, অর্থাৎ ব্লাডে অক্সিজেন স্যাচুরেশন বেশি থাকে, তখন ব্লাডটা অ্যাসিডিক ডাইরেকশনে যায় এবং যখন অক্সিজেন ছেড়ে দেয় ডিঅক্সি হিমোগ্লোবিন যখন থাকে বেশি, অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন কম থাকে, তখন ব্লাড কিন্তু অ্যালকালাইন ডাইরেকশানে চলে আসে আবার। অর্থাৎ ব্লাড নর্মালি ব্লাড স্লাইটলি অ্যালকালাইন, অর্থাৎ 7.4 এই পিএইচটা মেনটেন হয়। এইভাবে আরবিসি পিএইচ ব্লাডের পিএইচ লেভেল মেনটেন করে। নেক্সট, আরবিসি হেল্পস ইন ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। আরবিসিতে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিন লাং অ্যালভিওলাই থেকে অক্সিজেন নিয়ে অক্সি হিমোগ্লোবিন হিসাবে চলে যায় টিস্যুতে, সেখানে অক্সিজেন রিলিজ করে এবং নিউট্রিয়েন্টসগুলোর টিস্যুতে যে নিউট্রিয়েন্টস থাকে সেই নিউট্রিয়েন্টসগুলোর অক্সিডেশন হয় ও এনার্জি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। সেই কার্বন ডাইঅক্সাইড আবার হিমোগ্লোবিনের গ্লোবিন পার্টের সাথে কম্বাইন করে চলে আসে লাং অ্যালভিওলাইতে এবং অক্সিজেন রিলিজ করে। সেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে এবং আমরা কার্বন ডাইঅক্সাইড ব্রিথ আউট করি। নেক্সট, আরবিসি মেনটেন্স ভিসকোসিটি অফ ব্লাড। ব্লাডের ভিসকোসিটি মেনটেন হয় ব্লাডের আরবিসি কত কাউন্টে আছে বা আরবিসির ভলিউম কত আছে তার উপরে, অর্থাৎ পার্সেন্টেজ অফ হিমাটোক্রিট ভ্যালুর উপরে ডিপেন্ড করে। যদি এই হিমাটোক্রিট ভ্যালু বেশি থাকে তাহলে ব্লাডের ভিসকোসিটি বেশি হয়। নেক্সট, অন দ্য সারফেস অফ আরবিসি দেয়ার আর ব্লাড গ্রুপ অ্যান্টিজেন। তাহলে আরবিসির সারফেসে ব্লাড গ্রুপ অ্যান্টিজেন থাকে, যেটা হচ্ছে অ্যাগ্লুটিনোজেন, এবং সেটাই ডিটেক্ট করে কোনো মানুষের ব্লাড গ্রুপ কী হবে এবং এই অ্যান্টিজেন বডিকে স্টিমুলেট করে অ্যান্টিবডি প্রোটিন অর্থাৎ অ্যাগ্লুটিনিন তৈরি করতে। নেক্সট আসি এরিথ্রোপয়েসিস অর্থাৎ আরবিসি জেনারেশন। আরবিসি তৈরি হয় তাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। আরবিসি আমরা জানি লাইফ স্প্যান 120 days, সুতরাং কন্টিনিউয়ালি এরিথ্রোপয়েসিসের প্রয়োজন হয়। ইন্ট্রাইউটেরাইন লাইফের 3rd উইক থেকে 3rd মান্থ পর্যন্ত আরবিসি তৈরি হয় ইন মেসোডাম অফ ইয়কস্যাকের মেসোডামে, যেটা হচ্ছে এরিয়া অফ ভাস্কুলোসা, এবং এই পিরিয়ডেই এই ইন্ট্রাভাস্কুলার এরিথ্রোপয়েসিস হয়, অর্থাৎ ভাস্কুলার আরবিসি ইন্ট্রাভাস্কুলারলি আরবিসি তৈরি হয়। দেন 5 মান্থ 3rd মান্থ থেকে 5 মান্থ পর্যন্ত এই 3rd মান্থ থেকে 5 মান্থ ইন্ট্রাইউটেরাইন লাইফে আরবিসি জেনারেশন হয় লিভার এবং স্প্লিনে। তারপরে 5 মান্থ অনওয়ার্ড বার্থ এবং আফটার বার্থও কন্টিনিউ হতে থাকে এই আরবিসি জেনারেশন বোন ম্যারোতে, যাকে বলা হয় মেডুলারি হিমাটোপয়েসিস। এখানে রয়েছে রেড বোন ম্যারো এবং ইয়েলো বোন ম্যারো। তাহলে শিশুদের 5 ইয়ার্স পর্যন্ত দেখা যায় যে লং বোনগুলো মানে বোনের মেডুলারি ক্যাভিটিতে বলতে গেলে নিয়ারলি এভরি বোন হচ্ছে ফিল্ড উইথ রেড ম্যারো, অর্থাৎ নিয়ারলি এভরি প্রত্যেক বোনের মেডুলারি ক্যাভিটিতে রেড ম্যারো থাকে এবং সেগুলো
তৈরি করে, রেড বোন ম্যারো তৈরি করে অল ব্লাড সেলস। এবং যখন বয়স বাড়তে থাকে, এখানে দেখিয়েছে যে বয়স বাড়ার সাথে সাথে এই রেড ম্যারো আস্তে আস্তে রিপ্লেসড হচ্ছে ইয়েলো ম্যারোতে। এবং দেখা যাচ্ছে যে অ্যাডাল্টের ক্ষেত্রে লং বোনগুলোতে অর্থাৎ হিউমারাস, ফিমার, এগুলোতে শুধু প্রক্সিমাল পার্টেই রেড ম্যারো থাকে। আর এছাড়াও ফ্ল্যাট বোনগুলো যেমন স্কাল, পেলভিস, ভার্টিব্রা, স্টার্নাম, রিবস, এগুলোতেও রেড ম্যারো থাকে অ্যাডাল্টদের ক্ষেত্রে। আর এই রেড ম্যারো প্রডিউস করতে পারে অল ব্লাড সেল। কিন্তু ইয়েলো ম্যারোতে যখন রূপান্তরিত হয়ে যায় তখন ইয়েলো ম্যারো কিন্তু আর ব্লাড সেল প্রডিউস করতে পারে না। কিন্তু যদি সিভিয়ার ক্রনিক অ্যানিমিয়া হয় তখন এই ইয়েলো ম্যারো ট্রান্সফর্ম করে, মানে ব্যাক করে আবার রেড ম্যারোতে, এবং সেটা ব্লাড সেল তৈরি করতে পারে। নেক্সট, স্টেজেস অফ এরিথ্রোপয়েসিস, অর্থাৎ এই আরবিসি জেনারেশনের স্টেজগুলো। প্লুরিপোটেন্ট স্টেম সেলস, অর্থাৎ এই প্লুরিপোটেন্ট স্টেম সেলস হচ্ছে প্রিমিটিভ প্রিকারসার সেলস অফ আরবিসি। আরবিসির যে আদি সেল, সেটা থেকে মানে তার আর কি সেটার স্পেসিফিক সেল হচ্ছে কমিটেড স্টেম সেলস, যেটা দুটো টাইপের হয় যেগুলো ব্লাড সেল তৈরি করে। একটা হচ্ছে কমিটেড মাইলার স্টেম সেলস, আর আরেক রকমের হচ্ছে কমিটেড লিম্ফয়েড স্টেম সেলস। তাহলে কমিটেড মাইলয়েড স্টেম সেলস সেটা তৈরি করে আরবিসি গ্র্যানুলোসাইটস। গ্র্যানুলোসাইটস হচ্ছে ওয়ান টাইপ অফ ডাব্লিউবিসি, অর্থাৎ ডাব্লিউবিসির আমরা জানি যে গ্র্যানুলোসাইটস আছে, অ্যাগ্র্যানুলোসাইটস আছে, যেমন কিনা অ্যাগ্র্যানুলোসাইটস হচ্ছে মোনোসাইটস, তারপরে প্লেটলেটস, এইগুলো এই কমিটেড মাইলয়েড স্টেম সেল তৈরি করে। কিন্তু কমিটেড লিম্ফয়েড স্টেম সেলস এটাও এক রকমের লিউকোসাইটসকে তৈরি করে। লিউকোসাইটস হচ্ছে ডাব্লিউবিসি, এবং সেটার সেই ডাব্লিউবিসির টাইপ হচ্ছে লিম্ফোসাইটস। এই লিম্ফোসাইটস তৈরি করে কমিটেড লিম্ফয়েড স্টেম সেলস। এই লিম্ফোসাইটস হচ্ছে পার্ট অফ ইমিউন সিস্টেম। তাহলে কমিটেড আমরা দেখলাম যে কমিটেড মাইলয়েড স্টেম সেল এটার থেকেই তৈরি হচ্ছে। এখানেই আমরা দেখলাম যে আরবিসি তৈরি করে, এর মধ্যে এটা এই স্টেম সেল আরবিসি তৈরি করে, কিন্তু কমিটেড লিম্ফয়েড স্টেম সেল কিন্তু আরবিসি তৈরি করে না। সেই জন্য আমরা এখন এই কমিটেড মাইলয়েড স্টেম সেল নিয়ে বলবো। তাহলে এই কমিটেড মাইলয়েড স্টেম সেল থেকে আসছে মাল্টিপোটেন্ট প্রোজেনিটার সেলস। এই মাল্টিপোটেন্ট প্রোজেনিটার সেলসকে বলা হয় CFU-GEMM। CFU হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট, G হচ্ছে গ্র্যানুলোসাইটস, E এরিথ্রোসাইটস, M মোনোসাইটস, M মেগা ক্যারিওসাইটস অর্থাৎ প্লেটলেটস তৈরি করে। আচ্ছা, এই মাল্টিপোটেন্ট প্রোজেনিটার সেলস থেকে আসছে BFU-E সেলস, অর্থাৎ বাস্ট ফর্মিং ইউনিট এরিথয়েড। এটা হচ্ছে এরিথয়েড প্রিকারসার সেল। এর থেকে একদম স্পেসিফিকভাবে তৈরি হচ্ছে CFU-E সেলস। এটা হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট এরিথয়েড, এবং এটা হচ্ছে হাইলি সেন্সিটিভ টু এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন যে হরমোন, সেই এরিথ্রোপয়েটিন হরমোনে এটা হচ্ছে হাইলি সেন্সিটিভ। তাহলে CFU-E সেলস এটা স্পেসিফিক ফর এরিথ্রোসাইটস অর্থাৎ ফর আরবিসি। এটা থেকে পরের স্টেপ আসছে নর্মোব্লাস্ট। নর্মোব্লাস্টকে বলা হয় প্রো এরিথ্রোব্লাস্ট, এবং প্রো এরিথ্রোব্লাস্ট এর ডায়ামিটার হচ্ছে 15 থেকে 20 μm, এবং এর লার্জ নিউক্লিয়াস থাকে। তারপরে সেভারেল নিউক্লিওলাই থাকে। সেভারেল অনেক নিউক্লিওলাই কি
নিউক্লিওলাইগুলো হচ্ছে আমরা জানি যে নিউক্লিয়াসে থাকে নিউক্লিওলাস, এবং এই নিউক্লিওলাস সিঙ্গুলার নাম্বার আর নিউক্লিওলাই হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে অনেক নিউক্লিওলাস থাকে। আর এর মাইটোসিস হয় অর্থাৎ সেল ডিভিশন হয়। নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম আর স্ট্রংলি বেসোফিলিক। এর সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস বেসিক স্টেইন নেয়, হিমোগ্লোবিন থাকে না এই সাইটোপ্লাজমে, তখনও হিমোগ্লোবিন তৈরি হয়নি। দেন এরপরে আসছে আর্লি বেসোফিলিক নর্মোব্লাস্ট। বেসোফিলিক কারণ বেসিক স্টেইন নেয়, ডায়ামিটার এটা হচ্ছে আর্লি বেসোফিলিক নর্মোব্লাস্ট। এর ডায়ামিটার আরও একটু কম, 10 থেকে 17 μm, আর নিউক্লিয়াস বড়, লার্জ নিউক্লিয়াস, শোজ মাইটোসিস অর্থাৎ নিউক্লিয়াসের ডিভিশনও হতে থাকে। অ্যাবসেন্ট নিউক্লিওলাই, এখানে যেমন নিউক্লিওলাসগুলো ছিল এখানে কিন্তু নিউক্লিওলাস নেই, অনেকগুলো ছিল সেগুলো নেই। হিমোগ্লোবিন বিগিনস টু অ্যাপিয়ার ইন লেট ফেজ। এর লেট ফেজে সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন তৈরি হতে থাকে। নেক্সট আর্লি বেসোফিলিক নর্মোব্লাস্ট থেকে আসছে পরের স্টেপ ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট অর্থাৎ পলিক্রোমাটোফিলিক নর্মোব্লাস্ট। এটা এর ডায়ামিটার আরও কম, 10 থেকে 14 μm এর ডায়ামিটার। হিমোগ্লোবিন অ্যাপিয়ার্স, এখানে সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন তৈরি হতে থাকে। মাইটোসিস স্টপস ইন লেট স্টেজ, এর লেট স্টেজে মাইটোসিস বন্ধ হয়ে যায়, আর নিউক্লিয়াস আরও ছোট হয়। আচ্ছা, নেক্সট এটা থেকে পরের স্টেজ লেট নর্মোব্লাস্ট অর্থাৎ অর্থোক্রোমাটিক নর্মোব্লাস্ট। এর ডায়ামিটার আরও কম, 7 থেকে 10 μm, স্মল নিউক্লিয়াস উইথ কনডেন্সড ক্রোমাটিন প্রডিউসিং কার্টউইল অ্যাপিয়ারেন্স। আচ্ছা, এখানে যে আমরা এখানে দেখেছিলাম যে নিউক্লিয়াসে, আমরা জানি যে নিউক্লিয়াসে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের ডিএনএ কমপ্লেক্স যাকে বলা হয় ক্রোমাটিন, এই ক্রোমাটিনগুলো কনডেন্সড হয়ে যায়। এখানে যেমন ছাড়া ছিল এখানে ঘনীভূত হয়ে গেছে, এবং একটা কার্টউইল অ্যাপিয়ারেন্স নেয় যাকে বলা হয় পিকনোটিক নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে বলা হয় পিকনোটিক নিউক্লিয়াস। এবং সাইটোপ্লাজম ইজ ইওসিনোফিলিক ডিউ টু প্রেজেন্স অফ হিমোগ্লোবিন, এবং সাইটোপ্লাজমে অনেক হিমোগ্লোবিন চলে আসে, সেই জন্য অ্যাসিডিক স্টেইন নেয়। আচ্ছা, এরপরে পরের স্টেজ হচ্ছে রেটিকুলোসাইটস। এই রেটিকুলোসাইটসে সাইটোপ্লাজমে বেসোফিলিক রেটিকুলাম থাকে। বেসোফিলিক হচ্ছে বেসিক স্টেইন নেয়, এবং এটা আরএনএ দিয়ে তৈরি, এবং রেটিকুলাম হচ্ছে কন্টিনিউয়াস মানে মেমব্রেন লাইক স্ট্রাকচার উইথ ফ্ল্যাটেন্ড স্যাক, এবং মানে কিছু ফ্ল্যাটেন্ড স্যাক থাকে। তাহলে এই রেটিকুলোসাইটসে যে তাহলে সাইটোপ্লাজম দেখা যায় যে ফুল অফ হিমোগ্লোবিন, অর্থাৎ অনেক হিমোগ্লোবিন তৈরি হয়ে গেছে। তাহলে এই যে রেটিকুলোসাইটস, এটা হচ্ছে এই ম্যাচিওর যে আরবিসি তার আগের স্টেজ, অর্থাৎ এটা হচ্ছে ইম্যাচিওর আরবিসি, এবং এই ইম্যাচিওর আরবিসি ব্লাডে সার্কুলেট করতে থাকে। এবং নিউবর্নে এই ইম্যাচিওর আরবিসি অর্থাৎ রেটিকুলোসাইট 2 থেকে 6% থাকে, এবং উইদিন 1 উইক এই পার্সেন্টেজ কমে চলে আসে 1%, এবং সারা লাইফে ওই রেটিকুলোসাইট কিছু থেকে যায়। এবং এই সময় দেখা যায় এই রেটিকুলোসাইটস থেকে যে আমরা দেখেছিলাম যে নিউক্লিয়াস আস্তে আস্তে ছোটো হয়ে আসছে, এই নিউক্লিয়াস বেরিয়ে চলে আসে, কারণ আমরা জানি যে ম্যাচিওর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। তাহলে নেক্সট স্টেজ হচ্ছে ম্যাচিওর আরবিসি।
ম্যাচিওর আরবিসি আমরা আগেও পড়েছি যে ডায়ামিটার 6 থেকে 8.8 মিউএম, অ্যাভারেজ 7.2 মিউএম, এর নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, রাইবোজোম থাকে না। তাহলে আমরা যে পড়লাম যে এরিথ্রোপয়েসিসের স্টেপগুলো, তার মধ্যে নর্মোব্লাস্ট থেকে এই ম্যাচিওর আরবিসি পর্যন্ত আসতে সময় লাগে 7 days। দেন ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং এরিথ্রোপয়েসিস। এই যে এরিথ্রোপয়েসিস আমরা দেখলাম, অর্থাৎ আরবিসি জেনারেশনে কি কি ফ্যাক্টর দরকার হয়। নাম্বার 1, প্রোটিনস। ফার্স্ট ক্লাস প্রোটিনের দরকার হয়। ডায়েটে আমাদের খাবারে ফার্স্ট ক্লাস প্রোটিন থাকতে হবে। ফার্স্ট ক্লাস প্রোটিন কাকে বলে? ফার্স্ট ক্লাস প্রোটিন বলে যে প্রোটিনে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, অর্থাৎ বডি এগুলো সিনথেসিস করতে পারে না, ডায়েটের মাধ্যমে পেতে হয়, খাবারের মাধ্যমে এই প্রোটিন আমাদের নিতে হয়। তাকে বলা হয় যে ফার্স্ট ক্লাস প্রোটিন, অর্থাৎ যেটা অ্যানিমাল সোর্স আছে ফার্স্ট ক্লাস প্রোটিন, আর প্ল্যান্ট সোর্স সয়াবিন, এগুলো ফার্স্ট ক্লাস প্রোটিন। এবং হিমোগ্লোবিনের যে গ্লোবিন পার্ট, অর্থাৎ গ্লোবিন হচ্ছে প্রোটিন, এই গ্লোবিন পার্ট সিনথেসিস করার জন্য এই প্রোটিনের দরকার হয়। নেক্সট, ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড। এই ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড ডিএনএ সিনথেসিসের জন্য দরকার হয়। যদি ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের ডেফিসিট হয় তাহলে ডিএনএ সিনথেসিস ঠিকমতো হয় না, তখন সেল ডিভিশন ইম্পেয়ার্ড হয়। অর্থাৎ এরিথ্রোপয়েসিস যখন হচ্ছে, আমরা দেখেছি যে স্টেপগুলোতে সেল ডিভিশন অর্থাৎ নিউক্লিয়াসের ডিভিশন হতে হতে ম্যাচিওর আরবিসি তৈরি হয়, তাহলে সেটা ইম্পেয়ার্ড হয়। কিন্তু সাইটোপ্লাজমের গ্রোথ হতেই থাকে, সুতরাং সেলগুলো বড় হতে থাকে, তাকে বলা হয়, সেই জন্য এই অবস্থাটাকে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তারপরে হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। পার্নিসিয়াস অ্যানিমিয়া কখন হতে পারে? যখন আমাদের বডিতে ভিটামিন B12টা অ্যাবজর্পশন হয় না, ডিউ টু অ্যাবসেন্স অফ একটা স্টমাক সিক্রেশনের অভাবে আর কি। যেমন হচ্ছে স্টমাক সিক্রেশনে একটা ইন্ট্রিনজিক ফ্যাক্টর থাকে, যদি স্টমাক সিক্রেশনে এই ইন্ট্রিনজিক ফ্যাক্টরটা না থাকে, অ্যাবসেন্ট থাকে, তাহলে ভিটামিন B12টা অ্যাবজর্পশন হয় না এবং পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। নেক্সট, ভিটামিন সি। ভিটামিন সি কী করে? আমাদের খাবারের যে আমরা যে খাবার খাই তাতে যে আয়রন থাকে, সেই আয়রনের ফেরিক ফর্ম থেকে ফেরাস ফর্মে পরিণত করে ভিটামিন সি। তাহলে আমরা যে খাবার খাই যদি তার সাথে ভিটামিন সি খাই, তাহলে খাবারের যে আয়রন থাকে সেই আয়রনের ফেরিক ফর্ম থেকে ফেরাস ফর্মে ওটা ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়। এবং আমরা জানি যে ব্লাডের হিমোগ্লোবিনে যে আয়রন থাকে সেই আয়রনটা ফেরাস ফর্মে অক্সিজেনকে বাইন্ড করে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, তার ফলে সহজেই টিস্যুতে অক্সিজেন পৌঁছতে পারে। সুতরাং এই ভিটামিন সিটা খুব দরকার হয়। নেক্সট, মিনারেলস। ক্যালসিয়াম, কপার, কোবাল্ট এগুলো দরকার হয় স্মল অ্যামাউন্টে ফর সিনথেসিস অফ হিমোগ্লোবিন। এই মিনারেলসগুলো দরকার হয়, এবং যদি ইন্টেস্টাইনে বাইল সল্ট প্রেজেন্ট থাকলে এগুলো ঠিকমতো এই মিনারেলসগুলো অ্যাবজর্পশন ভালো হয়, এবং তার ফলে হিমোগ্লোবিন সিনথেসিসটা ভালো হয়, এবং এটাই এরিথ্রোপয়েসিসে হেল্প করে। দেন হরমোনস, থাইরক্সিন, গ্রোথ হরমোন, অ্যাড্রিনাল স্টেরয়েডস, এগুলো এরিথ্রোপয়েসিসে দরকার হয়। এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন একটা হরমোন, এটা হচ্ছে কিডনির জাক্সটামেডুলারি কমপ্লেক্স থেকে রিলিজ হয়। এই হরমোন এরিথ্রোপয়েসিস অর্থাৎ আরবিসি জেনারেশনকে স্টিমুলেট করে। দেন আসছি রেগুলেশন অফ এরিথ্রোপয়েসিস। এই যে এরিথ্রোপয়েসিস অর্থাৎ আরবিসি জেনারেশন, এটা একটা ফিডব্যাক মেকানিজম আছে, তার ফলে এটা ঠিকমতো রেগুলেশনটা ঠিক হয়। যেমন আমরা জানি যে আরবিসির লাইফ স্প্যান 120 days, তার ফলে যখন ব্লাডে আরবিসি কমে যায়, কারণ আরবিসি তো ডিস্ট্রয় হতে থাকে, তাহলে আরবিসি কমে গেলে
তখন টিস্যুতে অক্সিজেন সাপ্লাই কম হয়ে যায় এবং তার ফলে টিস্যু হাইপক্সিয়া হয় এবং কিডনিতেও তাহলে হাইপক্সিয়া হয়। তখন এই কিডনির যে জাক্সটামেডুলারি কমপ্লেক্স থেকে এরিথ্রোপয়েটিন এই হরমোনটা সিক্রিশন বেড়ে যায়, কারণ আরবিসি কমে গেছে, আরবিসি বাড়াতে হবে, সেই কারণে এই এরিথ্রোপয়েটিন হরমোন সিক্রিশনটা বেড়ে যায় এবং সেটা এরিথ্রোপয়েসিসকে স্টিমুলেট করে এবং তার ফলে আরবিসি ফর্মেশন বেশি হয় এবং আরবিসির নাম্বার বেড়ে যায়। তাহলে আরবিসির নাম্বার যেই বেড়ে যায় তখন আবার নর্মালে আসতে হবে, সেই তখন কি হয়, এই সিক্রিশনটা আবার কমে যায় এবং তাহলে এরিথ্রোপয়েসিস স্টিমুলেশনটাও কম হয় এবং তার ফলে আবার নর্মাল লেভেলটা মেনটেন হয় আরবিসির। এইভাবে ফিডব্যাক মেকানিজমে আরবিসি এরিথ্রোপয়েসিস রেগুলেট করে। তাহলে এখানেই শেষ করছি। আজকে বললাম যে আরবিসির ফাংশন বললাম, তারপরে এরিথ্রোপয়েসিসের স্টেপগুলো বললাম, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং এরিথ্রোপয়েসিস বললাম এবং রেগুলেশন অফ এরিথ্রোপয়েসিস। থ্যাংক ইউ।